সো আজকের টপিক হলো সংকট কোণ, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও আলোকবাহী তন্তু, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এবং অপটিক্যাল ফাইবার। সো সংকট কোণ জানার আগে সবচেয়ে আগে জানতে হবে যেটা হচ্ছে আলোর বেসিক কতগুলো প্রপার্টি আছে, যেমন আলোর প্রতিফলন, প্রতিসরণে যখন কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে আমরা দেখেছি যে ওর যে গতিপথটা তার পরিবর্তন হয়, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এর ফেনোমেনার আমরা বেসিক এক্সাম্পল পাই হচ্ছে জলের মধ্যে যখন একটা পেন থাকে তখন সেটাকে অনেকটা ব্যাকা লাগে, জলের ভেতরে যে অংশটা থাকে সেটা একটা বেসিক এক্সাম্পল। এরপর আমরা প্রতিসরণের সূত্রগুলো শিখেছি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিদ্যুতে অঙ্কিত অভিলম্ব। এই ছবি অনুযায়ী এবিটা হলো অঙ্কিত অভিলম্ব, সবগুলো একই সমতলে থাকে, অর্থাৎ একই প্লেনে থাকে। একই প্লেন বলতে একটা পেজের ওপর যদি আঁকা হয় সবকটা একটা পেজের ওপরেই থাকবে, যেমন আমি 1 নম্বর আর 2 নম্বর ছবিতে এঁকেছি। আর দ্বিতীয় সূত্র হলো কোনো একবর্ণী আলোর জন্য আপতন কোণের সাইনের অনুপাত ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয় একটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, অর্থাৎ সাইন আই বাই সাইন আর কনস্ট্যান্ট হয়, যেখানে আই হচ্ছে আপতন কোণ আর আর হচ্ছে প্রতিসরণ কোণ। এই সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়। সো 1 নম্বর ছবি অনুযায়ী সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু μ2 বাই μ1, ওই কনস্ট্যান্টটাকে μ2 বাই μ1 বা 1 μ2, অর্থাৎ 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্কের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। 2 নম্বর ছবিতে অর্থাৎ যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন সাইন আর বাই সাইন আর আসছে 2 μ1, অর্থাৎ μ1 বাই μ2, তখন সেটা 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা বেসিক আইডিয়া আমরা এর আগে শিখেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ মিউয়ের আরেকটা ডেফিনেশন আছে, মিউ ইকালস টু সি বাই ভি, যেখানে সি হলো আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হলো যে মাধ্যমে প্রতিসরাঙ্ক আমি নির্ণয় করছি সেই মাধ্যমে আলোর বেগ। আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং যে কোনো মাধ্যমেই আলোর বেগ এর থেকে কম হয়। সুতরাং মিউয়ের মান সবসময় 1 হবে। এটা আমাদের সিলেবাস অনুযায়ী এখানে মিউয়ের মান সবসময় 1 হবে, কিন্তু পরে দেখা গেছে যে অ্যানোমালাস ডিসপারশনে মিউয়ের ভ্যালু 1-এর থেকে কম শো করে। সেটা এই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেটা তখন হয় যখন কোনো এক্স রশ্মি কোনো গ্লাস প্লেটের ওপর ইনসিডেন্ট হয়, মানে আপতন হয় গ্লাস প্লেটের ওপর, তখন মিউয়ের ভ্যালু দেখা গেছে 1-এর থেকে কম হয়। সো সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কী? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যখন কোনো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তখন ওই আলোক রশ্মি অবিলম্বে দিকে সরে যায়, এবং যখন কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন ওই আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। সংকট কোণের ক্ষেত্রে যখন কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন যে প্রতিসরণ কোণ রয়েছে সেই কোণের মান আপতন কোণের থেকে বড় হবে, কারণ অবিলম্ব থেকে আলোক রশ্মি দূরে সরে যায়। সুতরাং ছবি অনুযায়ী আই হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। আমরা দেখতেই পাচ্ছি আর এর ভ্যালু বেশি আয়ের থেকে ছবি অনুযায়ী, কারণ অবিলম্ব থেকে আলোক রশ্মি দূরে সরে যায় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময়। এরপর কি করা হলো না, আয়ের ভ্যালু আস্তে আস্তে বাড়ানো হলো। সো আয়ের ভ্যালু আস্তে আস্তে বাড়ানো হলে আর এর ভ্যালুও বাড়বে। আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত দূর যেতে পারবে? আর এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 90, কারণ 90-র ওপরেও যেতে পারবে না, কারণ ওই মাধ্যমে ওর ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হচ্ছে 90° লঘু মাধ্যমে। সুতরাং আয়ের ভ্যালু বাড়াতে বাড়াতে আর এর ভ্যালু 90-তে রিচ করবে। সো আয়ের একটা নির্দিষ্ট ভ্যালুতে আর এর ভ্যালু 90 হয়ে যাবে। সো ওই আয়ের যে নির্দিষ্ট ভ্যালুতে আর এর ভ্যালু 90 হবে সেই আয়ের ভ্যালুটা অবশ্যই আর এর থেকে কম হবে, 90-র থেকে কম হবে। সেটা 81 হোক, 84 হোক, এমনকি 47 হোক, সেটাকে আর এর থেকে কম হতেই হবে, কারণ লাইট ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, আর আমরা জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে বেশি হয়। সুতরাং আয়ের ভ্যালুর একটা নির্দিষ্ট মানের জন্য আর এর ভ্যালু 90 হয়ে যাবে, অর্থাৎ ওই যে মাধ্যমের বিভেদ তল ছিল সেই তল ঘেঁষে আলো বেরিয়ে যাবে। সো এই নির্দিষ্ট অ্যাঙ্গেলটার নাম আমরা দিলাম θc সেকেন্ড ছবি অনুযায়ী, যার জন্য আর এর ভ্যালু হয়ে গেছে 90 এবং আলোক রশ্মি তল ঘেঁষে যাচ্ছে দুই মাধ্যমের বিভেদ তলে যে তল। তাহলে আই সমান θcর জন্য আর সমান 90, এই θcটাই হলো সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো যদি ডেফিনেশন বলা হয় তাহলে কি বলা হবে না, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় ঘন মাধ্যমের যে বিশেষ কোণে আপতিত হলে লঘু মাধ্যমের প্রতিসরণ কোণ 90° হয়,
অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তলে স্পর্শ করে যায়, তখন ওই ঘন মাধ্যমের ওই কোণটিকে বলা হয় সংকট কোণ। এবার এর যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে সেটা আমরা দেখি। আই সমান থিটা সি, আর সমান 90 ডিগ্রি হচ্ছে। এই থিটা সি হলো সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমরা স্নেলের সূত্র পড়েছি প্রতিসরণে, সাইন আই বাই সাইন আর সমান আসবে এখানে ছবি অনুযায়ী সাইন থিটা সি ডিভাইডেড বাই সাইন 90, মানে ঘন মিউ লঘু যেটা আছে আমরা পড়েছিলাম 1 মিউ 2 বা 2 মিউ 1, অর্থাৎ লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ঘন মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ মিউ 1 বাই মিউ 2। একটা জিনিস মনে রাখার বিষয়, 1 মিউ 2 অর্থাৎ মিউ 2 বাই মিউ 1, 2 মিউ 1 অর্থাৎ মিউ 1 বাই মিউ 2। সো ঘন মিউ লঘু অর্থাৎ লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ঘন মাধ্যমের সাপেক্ষে, সেটা মিউ 1 বাই মিউ 2 ইকুয়ালস টু 1 বাই মিউ। কারণ আমরা জানি বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক 1, আর ধরে নিলাম মিউ 2 এর ভ্যালু মিউ, সেই বিশেষ মাধ্যমটার ঘন মাধ্যমটা, তাহলে সাইন থিটা সি এর ভ্যালু আসছে 1 বাই মিউ, কারণ সাইন 91, তাহলে থিটা সি আসছে সাইন ইনভার্স 1 বাই মিউ। এখান থেকে আমরা কাচের জন্য সংকট কোণ, জলের জন্য সংকট কোণ বার করতে পারি। আমরা জানি কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, সো থিটা সি সমান সাইন ইনভার্স 1 বাই 1.5, ক্যালকুলেশন করলে দেখা যায় এর ভ্যালু আসে 41.81 ডিগ্রি। আবার জলের জন্য আমরা জানি প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, সো এটা ক্যালকুলেট করলে দেখা যায় যে সংকট কোণের ভ্যালু আছে 48.59। সো যখন কোনো লাইট ঘন মাধ্যমে অর্থাৎ কাচ মাধ্যমে রয়েছে আর লঘু মাধ্যম সেখানে বায়ু, সো যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ আপতন কোণ 41.81 ডিগ্রির থেকে 41.81 ডিগ্রি হয়ে যায়, অ্যাপ্রক্সিমেশনে নেওয়া হয়েছে যদিও ভ্যালুটা, তাহলে দেখা যাবে যে যে আলোকরশ্মি আছে রিফ্র্যাক্টেড আলোকরশ্মি, সেটা ওই দুই মাধ্যমের বিভেদ তলের সাথে তল ঘেঁষে যাবে। জলের ক্ষেত্রে সেটা দেখা যাবে 48.59 ডিগ্রিতে। এখন একটা জেনে রাখার বিষয় হলো যে প্রতিসারাঙ্কের সাথে ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যর কী সম্পর্ক। সো কচিজ এর জন্য কচিজ এম্পিরিক্যাল ফর্মুলা আছে একটা, যেটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হলো মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে ল্যামডা হলো ওয়েভলেন্থ, মিউ হলো প্রতিসারাঙ্ক, আর এ আর বি কনস্ট্যান্ট। যদিও এই সূত্রটা সব পুরোপুরি ভ্যালিড নয়, কারণ এই সূত্র দ্বারা অ্যানোমালাস ডিসপারশন, পরে যখন উচ্চতর ক্লাসে যখন যাওয়া হবে তখন এগুলো সম্পর্কে জানা যাবে। অ্যানোমালাস ডিসপারশনের ক্ষেত্রে এই ফর্মুলা ভ্যালিড নয়। সো কচিস ফর্মুলা অনুযায়ী মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, সুতরাং ল্যামডার ভ্যালু যত বাড়বে মিউ এর ভ্যালু তত কমবে, আবার মিউ এর ভ্যালু যত কমবে সাইন থিটা সি এর ভ্যালু তত বাড়বে, অর্থাৎ থিটা সি এর ভ্যালু তত বাড়বে। সুতরাং ল্যামডার ভ্যালু যত বাড়বে মিউ এর ভ্যালু তত কমবে, মিউ এর ভ্যালু যত কমবে থিটা সি এর ভ্যালু তত বাড়বে। আমরা জানি রেড লাইটের ক্ষেত্রে রেড লাইটের থেকে ভায়োলেট লাইটের তরঙ্গদৈর্ঘ্য কম, রেড লাইটের তরঙ্গদৈর্ঘ্য বেশি, সুতরাং রেড লাইটের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও বেশি হবে, ভায়োলেট লাইটের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও কম হবে। পরের যে ফেনোমেনাটা সম্পর্কে আমরা জানবো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সো এখানে সবচেয়ে আগে জানতে হবে পূর্ণ কথাটা কেন ব্যবহার করা হয়েছে। না, সাধারণ প্রতিফলনের সময় দেখা যায় যে দুই মাধ্যমে বিভেদ তলে আলোকরশ্মি আপতিত হলে তার কিছু অংশ প্রতিফলিত হয়ে ওই মাধ্যমে ফিরে আসে ও কিছু অংশ প্রতিসৃত হয়ে দ্বিতীয় মাধ্যমে চলে যায়। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে এই ঘটনাটাতে কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সব পুরো অংশটাই প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনার জন্যই একে পূর্ণ প্রতিফলন বলা হয়। সেটা কেন হয়? আমরা সংকট কোণের ছবি অনুযায়ী দেখলাম যে থিটা সি অর্থাৎ আপতন কোণের মান বাড়ানোর সাথে সাথে প্রতিসরণ কোণের মান বাড়বে। একটা নির্দিষ্ট ভ্যালুতে আপতন কোণের মান রিচ করে যাবে, যার জন্য প্রতিসরণ কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি। আর যেটাই হলো প্রতিসরণ কোণের সর্বোচ্চ সীমা, যার পর প্রতিসরণ কোণের মান আর বাড়ানো যায় না। এরপরও যদি আমরা আপতন কোণের ভ্যালু বাড়াতে চাই তখন কি ঘটনা ঘটবে সেটা দেখার বিষয়। না, দেখা গেছে এরপরেও যদি আমরা আপতন কোণের ভ্যালু বাড়াতে যাই, অর্থাৎ সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতিত হয় আলোকরশ্মি, তখন ওই আলোকরশ্মির রিফ্র্যাকশন অর্থাৎ প্রতিসরণ ঘটে না, সম্পূর্ণ অংশটাই প্রতিফলিত হয় এবং পুনরায় ওই মাধ্যমে ফিরে আসে। ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি ডটেড লাইন যেটা রয়েছে সেটাই হচ্ছে থিটা সি, অবিলম্বের সাথে কোণ করে আছে, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হতো, আপতন হতো, তাহলে আলোকরশ্মি তল ঘেঁষে বেরোতো। কিন্তু ওর থেকে বেশি অ্যাঙ্গেলে যেহেতু আলোকরশ্মির আপতন ঘটেছে, সুতরাং আলোকরশ্মি ওই মাধ্যমে আবার ফিরে এসেছে। সো এই ঘটনাটা হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর জন্য দুটো শর্ত রয়েছে।
মেন শর্ত সেটা বোঝাই যাচ্ছে যে আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। কেন? কারণ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গেলেই প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে বেশি হয়, যার জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় এবং একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আপতন কোণের। কিন্তু যদি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তখন আমরা জানি যে প্রতিসরণ কোণের মান আপতন কোণের থেকে কম হয়, অর্থাৎ আর এর ভ্যালু আয়ের থেকে কম। সুতরাং আয়ের আমরা নির্দিষ্ট ভ্যালু 90 ডিগ্রি পাবো, যার জন্য হয়তো প্রতিসরণ কোণের ম্যাক্সিমাম ভ্যালু 89, যাই হোক আপতন কোণের থেকে কম হবে। সুতরাং সেই ক্ষেত্রে সংকট কোণের ব্যাপারটাও আসবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও আসবে না যদি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। কিন্তু ঘন থেকে লঘু মাধ্যমে গেলে, লঘু মাধ্যমে যখন যাবে তখন যে অ্যাঙ্গেল তৈরি করবে প্রতিসরণ কোণ, সেটা দেখি আমরা আপতন কোণের থেকে বেশি হয়। তাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মেন শর্ত হলো আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। দ্বিতীয় শর্ত কি না, ঘন মাধ্যমে আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে, অর্থাৎ আয়ের ভ্যালু থিটা সি থেকে বেশি হতে হবে, তবেই ওর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। সো এই যে ফেনোমেনাটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই ফেনোমেনাটার উপর বেশ করে আমরা অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। অপটিক্যাল ফাইবার, সো আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার আমরা দেখেছি মেলায়, এদের ব্যাসার্ধ খুবই কম হয়, 10⁻⁻6 মিটারের নিচে হয়, স্বচ্ছ প্লাস্টিকের তন্তু এরা, এবং যার মধ্যে দিয়ে আলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কোন ফেনোমেনার বেসিসে? না আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ফেনোমেনার বেসিসে। ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি আলো বারবার পূর্ণ প্রতিফলন হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। সো আলোকবাহী তন্তু কীভাবে ডিজাইন করা হয় সেটা আমরা দেখব। সো এর প্রধানত দুটি স্তর রয়েছে, কোর আর ক্ল্যাডিং। ভেতরের স্তরটিকে কোর ও বাইরেরটিকে ক্ল্যাডিং বলে। তাছাড়া কোটিং, স্ট্রেঞ্জ মেম্বার বা যেটাকে বাফার আবরণ বলে, আউটার জ্যাকেট, সেগুলো রয়েছে। সেগুলো মূলত প্রোটেকশন ও যাতে লাইট লিকেজ না হয়ে যায় তার জন্য ব্যবহার করা হয়। মেন ফাংশন হচ্ছে কোর আর ক্ল্যাডিংয়ের। সো কী করা হয় না, কোরের প্রতিসারাঙ্ক বেশি হয় ক্ল্যাডিংয়ের অপেক্ষা। কেন? কারণ আমরা জানি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনাটি তখনই সম্ভব যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হয়। সুতরাং ক্ল্যাডিংয়ের প্রতিসারাঙ্ক যদি কোরের থেকে কম হয় তাহলে কোর ঘন মাধ্যম হিসাবে কাজ করবে, ক্ল্যাডিং লঘু মাধ্যম হিসাবে কাজ করবে। ও আলোকরশ্মিকে এমন অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করানো হয় যাতে ওর ভ্যালুটা, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ভ্যালু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, যার জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে থাকে ও আলো স্থানান্তরিত হয়। এগুলো ব্যবহার বলতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভেতরের শরীরের যে অংশগুলো রয়েছে, পাকস্থলী, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদির ভেতরের অংশ তো বাইরে থেকে দেখা যায় না, তাই এই তন্তুগুচ্ছের সাথে ক্যামেরা ব্যবহার করা হয়। আর ডিজিটাল সংকেত পাঠানোর জন্য টেলিফোন, টিভি, ফ্যাক্স, কম্পিউটারে এই তন্তুর ব্যবহার হয়। এবং তামার তারের তুলনায় এই আলোকবাহী তন্তু ব্যবহারের সুবিধা হলো কম ক্ষমতার প্রয়োজন হয় এতে। তথ্য বহন করার ক্ষমতা প্রায় 1000 গুণ। সংকেতের ওপর কোনো বহিস্থ তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রভাব থাকে না। আর বৈদ্যুতিক রোধ খুব কম হয়। সংকেত অতি দ্রুত যায়, প্রায় আলোর বেগে। আর আমরা জানি আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদিও সেটা। আর অবৈধভাবে সংকেত ব্যবহার করার সুযোগ কম। অসুবিধা বলতে আলোকবাহী তন্তুর যখন একসাথে অনেকগুলো আলোকবাহী তন্তু ভাঁজ করা হয় তখন অনেক সময় দেখা যায় কি যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ছিল, আপতন কোণটা ছিল, তার ভ্যালু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম, অর্থাৎ সংকট কোণের থেকে কম হয়ে যায়। সুতরাং তখন ইন্টারনাল রিফ্লেকশন যে ঘটনাটা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সেটা ঘটে না। আলোকরশ্মির কিছু অংশ প্রতিষ্ঠিত হয়ে বাইরে বেরিয়ে যায়, এর ফলে ক্রস কানেকশন হতে পারে। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা সাধারণ উদাহরণ হলো হীরককে খুব উজ্জ্বল লাগে। আমরা দেখেছি যে লাইটের মধ্যে যদি হীরাকে রাখি সেটা খুব চকচক করে, কারণ হীরার জ্যামিতিক আকারের এমনই হয় যে বায়ু সাপেক্ষে হীরার সংকট কোণের মান হয় 24.4 ডিগ্রি।
যা খুবই কম। সুতরাং যদি আলোক রশ্মি সামান্য কোণে আপতিত হয় তাহলেই তা সংকট কোণের থেকে বড় কোণ হয়ে যায়, যার জন্য আলোর বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং বেশি পরিমাণ রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ায় হীরককে খুব উজ্জ্বল লাগে। আজকের ডিসকাশন এতটা পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ক্লাস 12-এরই আরেক নতুন টপিকের সাথে। থ্যাংক ইউ।